হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ফিজিক্সের একমাত্রিক গতি বা ওয়ান ডাইমেনশনাল মোশন এই চ্যাপ্টারের এমসিকিউ কোশ্চেনের সমাধান আলোচনা করব। অলরেডি একটা পার্ট আমি আপলোড করে দিয়েছি অনেক দিন আগেই। তো আবার এবার থেকে আমরা তোমাদের ক্লাস 11-এর ফিজিক্সের এমসিকিউ কোশ্চেন স্টার্ট করবো এবং হটসেট কোশ্চেন ডিসকাস করবো। ওকে, এমসিকিউ কোশ্চেন, হটসেট কোশ্চেন এবং থিওরি এই সমস্ত ভিডিও নিয়ে আমি তোমার সাথে ডিসকাস করবো। কারণ তোমরা অনেকেই লাইভ ভিডিওতে সেকেন্ড কিউএনএ যে ভিডিও চলে সেখানে তোমরা বলেছিলে যে স্যার এমসিকিউ সলভ করতে, সেই জন্য এবার থেকে আমি তোমাদের যে সমস্ত চ্যাপ্টারের থিওরি শেষ হয়ে গেছে, নিউমেরিক্যাল প্রবলেম শেষ হয়ে গেছে, সেই সমস্ত চ্যাপ্টারের এমসিকিউ এবং হটস কোশ্চেনগুলো ডিসকাস করবো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের একমাত্রিক গতির এমসিকিউ আলোচনা করবো 11 নম্বর কোশ্চেন থেকে। কারণ পার্ট 1-এতে 1 থেকে 10 নম্বর এমসিকিউ সমাধান করে দিচ্ছি খুবই সহজভাবে ব্যাখ্যা সহকারে। অনেকদিন আগে আপলোড করেছি, সেই জন্য তোমরা প্লে লিস্টে খুঁজে পেতে হয়তো সমস্যা হতে পারে। তোমরা যদি প্লে লিস্টে বের করতে চাও, প্লে লিস্টে যাও সায়েন্স বিটার প্লে লিস্টে গিয়ে সেখানে দেখবে ক্লাস 11 ফিজিক্স এমসিকিউ, তার মধ্যে তুমি পেয়ে যাবে। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশনে যাবে, সেখানে পার্ট 1 বলে লেখা আছে, যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে তোমার পার্ট 1 অর্থাৎ প্রথম যে 1 থেকে 10 নম্বর যে এমসিকিউ কোশ্চেন সমাধান করা হয়েছিল তার উত্তরগুলো পেয়ে যাবে। ওকে, সেই আজকের ভিডিওটা আমি স্টার্ট করবো কত নম্বর থেকে? 11 নম্বর কোশ্চেন স্টার্ট করবো। চেষ্টা করবো প্রত্যেকটাই কোশ্চেন, এখানে কোশ্চেনগুলো খুবই কনসেপচুয়াল কোশ্চেন হয়, আর বিশেষ করে এই একমাত্রিক গতি, নিউটনের গতিসূত্র, এই সমস্ত চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো খুবই কনসেপচুয়াল। তো চেষ্টা করবো সব থেকে সহজ করে যাতে বোঝানো যায়, সেই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, করে স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর যদি চ্যানেলে নতুন থাকো অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো 11 নম্বর কোশ্চেনে দেখো কি আছে, কি বলা আছে দেখে নাও। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ সময় লেখটি হবে। ত্বরণ সময় লেখ, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ সময় লেখ কি হবে দেখে নাও। অপশন এ, ত্বরণ অক্ষের সমান্তরাল একটি সরলরেখা। ওকে, ত্বরণ হচ্ছে কি সময় অক্ষের সঙ্গে সমান্তরাল একটা সরলরেখা হবে। আর নেক্সট দেখে নাও অপশন বি কি বলছে, সময় অক্ষের সমান্তরাল একটি সরলরেখা হবে। ওকে, নেক্সট দেখে নাও অপশন সি হচ্ছে কি মূল বিন্দুগামী একটি সরলরেখা হবে। অপশন ডি দেখে নাও মূল বিন্দুগামী অধিবৃত্তাকার রেখা হবে। দেখে নাও, এবার দেখে নাও অবাধে পতনশীল বস্তু, ধরলাম একটা, এটা হচ্ছে গ্রাউন্ড। ওকে, এখান থেকে একটা কোনো বস্তু যখন নিচের দিকে পড়ে, অবাধে পতনশীল মানে বাইরে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি, জাস্ট ধরলাম একটা পেন আছে, এটা ছেড়ে দিলাম, তাহলে এ যে অ্যাক্সিলারেশন নিয়ে পড়ছে সেই ত্বরণটাকে কি বলবো আমরা? সেই ত্বরণটা কি হচ্ছে? অভিকর্ষণ ত্বরণ, স্মল জি, এটা বলা হয় কি অভিকর্ষণ ত্বরণ। সেই জন্য এইটা, আর এই অভিকর্ষ ত্বরণ মান ধ্রুবক, আমরা জানি কি জি এর মান কি, জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সিজিএস হলে কি 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এটা তাহলে এর মান ধ্রুবক, পরিবর্তনশীল নয়। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যে ত্বরণ হবে সেই ত্বরণটা কি হচ্ছে কি ধ্রুবক থাকে, তাহলে এটা সময়ের সঙ্গে কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে যদি বলি, তাহলে এক্ষেত্রে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ আর সময়, এই যদি লেখচিত্র বলি সেটা কেমন হবে দেখে নাও। যদি এটাকে আমি টি সময় স্কেল বলি আর এটাকে অভিকর্ষ ত্বরণ বলি, তাহলে এর মান একটা ফিক্স থাকবে, সেই মানটা ধরলাম 9, এটা হবে কি 9.8 মিটার পার সেকেন্ড। আর এই মানটা কখনো সময়ের সঙ্গে পরিবর্তন হবে না, অর্থাৎ ত্বরণ সময় যে লেখচিত্র হবে সেটা সময় অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। দেখে নাও, সময় অক্ষের সমান্তরাল। তাহলে কোন অপশনটা সঠিক হবে দেখে নাও, এখানে অপশনটা দেখে নাও কি বলছে, অপশন বি দেখে নাও, সময় অক্ষের সমান্তরাল একটি সরলরেখা। তাহলে কোশ্চেনটা আমি আরেকবার বলতে দিই, কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করো যে কোশ্চেনে কি বলতে চাইছে অ্যাকচুয়ালি। কোশ্চেন বলছে কি দেখে নাও, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ সময় লেখটি, ত্বরণ আর সময় লেখটি কি হবে? তাহলে আমি এখানে ডিসকাস করলাম কি, দেখা গেল যেটা ধ্রুবক থাকে, অবাধে পতনশীল বস্তু যে ত্বরণ থাকে সেই ত্বরণটা কি অভিকর্ষ ত্বরণ। ওকে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। ওকে, অভিকর্ষ ত্বরণ হবে, সেই ত্বরণের মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এর মানটা ধ্রুবক, এর সময়ের উপর নির্ভর করবে না। তাহলে সময় আর ত্বরণের সঙ্গে যদি লেখচিত্র অঙ্কন করি, একটা স্ট্রেট লাইন হবে, যেটা সেই জন্য দেখে না সময় যতই বাড়ুক ত্বরণ আমার কখনো পরিবর্তন হবে না, একই থাকবে। তাহলে এটা কি হবে, ত্বরণটা কি হবে সময় অক্ষের সমান্তরাল। এখানে দেখে না বলছে কি অপশন এটা বলছে ত্বরণ অক্ষের সমান্তরাল একটি সরলরেখা, এটা তো হবেই না, কারণ ত্বরণটাই বের করেছে সময় সাপেক্ষে, তার সময় এটা হবে না। অপশন বিটা দেখো সময় অক্ষের সমান্তরাল একটি সরলরেখা, তার সময় অক্ষের সমান্তরাল একটি সরলরেখা, এটাই সঠিক উত্তর। নেক্সট দেখে নাও অপশন সি মূল বিন্দুগামী একটি সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা বলতে এইটা বোঝাচ্ছে, তো এইটা কখনো হবে না, এটা মানে কি সময়ের সঙ্গে ত্বরণটা বাড়বে, এটা কখন হয় কি, এটা জি পরিবর্তনশীল নয়, এটা হবে না। অপশন ডি মূল বিন্দুগামী অধিবৃত্তাকার রেখা, অর্থাৎ
এইরকম মূলবিন্দুগামী অধিবৃত্তাকার রেখা জি টি। যদি এখানে গ্রাফ বলে দেয়নি, কথাই বলেছে, আমি সেটাকে তবু গ্রাফে রিপ্রেজেন্ট করছি, দেখে নাও এই কথাগুলো বলছে। তাহলে এইটা মানে কি, সময় যত বাড়বে ত্বরণ তত বাড়বে, তাহলে এটা কখনো হতে পারে না। এটা দেখো না, এইটাও ত্বরণটা বাড়ছে, ওকে, স্কোয়ার আকারে বাড়ছে, তাহলে এইটাও হবে না, তাহলে অবশ্যই এইটা হবে, অর্থাৎ অপশন বি। তাহলে আমি এখানে বলতে পারি কি, 11 নম্বর কোশ্চেনের অপশন বি ইজ রাইট অ্যান্সার, অর্থাৎ সময় অক্ষের সমান্তরাল হবে কি ত্বরণ। ওকে, নেক্সট কোশ্চেন দেখো না, নেক্সট কোশ্চেনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আছে। কোশ্চেনটা কি বলছে দেখো না, 12 নম্বর কোশ্চেনটা, কোনো সরণ সময় লেখচিত্রটি একটি কণার একমাত্রিক গতি এখানে সূচিত করে। এখানে 4টে লেখচিত্রের মধ্যে দিয়েছে, এর মধ্যে কোন লেখচিত্রটি সরণ সময় লেখচিত্রকে সূচিত করবে দেখে না। এইটাও কনসেপচুয়াল দেখে না, এইগুলো সবই বেসিক থিওরি যদি তোমার ক্লিয়ার থাকে, যদি থিওরি যে ক্লাসগুলো বা ভিডিওগুলো আপলোড করেছিলাম সেই ভিডিওগুলো তোমরা দেখে থাকো, বা চ্যাপ্টার সম্পর্কে যে বেসিক কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে খুব সহজেই এর অ্যান্সারটা তুমি দিতে পারবে। এইটা পুরো একদম কনসেপ্টের উপরে এই কোশ্চেনটা। ছবিটা আমি 4টি লেখচিত্র আঁকবো, সেই 4টি লেখচিত্র তোমার দেখাবো কিভাবে দেখবে করে দেখো। তো প্রথম যে লেখচিত্র এখানে দিয়েছে দেখো, লেখচিত্র এ, আমি এখানটা দেখছি লেখচিত্র আঁকছি একটা, এটা হচ্ছে সময়, এটা সরণ এক্স। লেখচিত্রটা কেমন আছে দেখে নাও, লেখচিত্রটা এইভাবে আছে, এইভাবে দেওয়া আছে এটা। নেক্সট আর একটা লেখচিত্র দেখে নাও, সময় আর সরণ, এই লেখচিত্র কেমন দেওয়া আছে দেখে নাও, ওকে এইভাবে দেওয়া আছে। তারপর দেখে নাও সি, এটা হচ্ছে অপশান এ, অপশান বি, অপশান সিটা কি বলছে দেখে নাও, অপশান সি সময় আর সরণ লেখচিত্র, এটা কেমন দিচ্ছে দেখে নাও। এই লেখচিত্র বলছে ওকে এইরকম বলছে, এরকম বলছে। নেক্সট দেখে নাও লাস্ট অপশান ডি, এই লেখচিত্র কেমন বলছে দেখে নাও, এক্স টি। এই 4টে লেখচিত্র দিয়েছে। কোশ্চেনটা কি বলছে, কোশ্চেন বলছে কি, কোন সরণ সময় লেখচিত্রটি একটি কণার একমাত্রিক গতি সূচিত করবে, কোনটা দেখে। আমরা প্রথম থেকে স্টার্ট করব। তাহলে সময় বাড়ছে, সরণও বাড়ছে। এবার আমরা যদি পার্টিকুলার এই জায়গাটা নিই, তাহলে t1 সময়, তাহলে একটা নির্দিষ্ট সময়ে দুটো সরণ পাচ্ছে, এখানে একটা সরণ, আমরা কণা ধরল, একটা কণা গতিশীল আছে একদিকে, তাহলে সে যদি গতিশীল থাকে তাহলে যত সময় বাড়বে তত তার দূরত্ব ডিস্টেন্সটা বাড়বে। তাহলে কখনো একটাই সময়ে, অর্থাৎ আমি ধরলাম একটা কণা 2 সেকেন্ডে, একটা গতিশীল কণা একটা গতিশীল কণা আছে, ধরলাম এই বরাবর যাচ্ছে, আমি ধরলাম 2 সেকেন্ডে কণাটা এখানটা এসছে, তাহলে পরে যে দূরত্ব বাড়বে সেটা কি 2 সেকেন্ড হবে না সময় বাড়বে? সময় কি কনস্ট্যান্ট থাকে? সময় কনস্ট্যান্ট থাকে, সময় বাড়বে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখুন, একই সময়ে আমরা দুটো সরণ পাচ্ছি। কি করে পাবো আমি? একই সময়ে একটা একমাত্রিক গতি বরাবর যদি একটা কণা গতিশীল থাকে, তাহলে আমি একটা নির্দিষ্ট সময়ে একটা সরণ, যদি আমি বলি 2 সেকেন্ডে এখানে পেলাম, পরে 3 সেকেন্ড হলাম, এখান থেকে টোটাল 3 সেকেন্ড হলাম, এখানটায় কণা আছে, তারপরে এখানে আছে ধরলাম, এখান থেকে ধরলাম টোটাল 4 সেকেন্ডে কণা এখানটায় আছে, তাহলে প্রত্যেকটা সময় সরণ পরিবর্তন হবে। কিন্তু এখানে দেখে নয়, একই সময়ে দুটো সরণ পেয়েছি, মানে কণা দু রকম সরণ পাচ্ছে, তাহলে কি করে হতে পারে? এটা অসম্ভব, তাহলে এটা হবে না। ঠিক অনুরূপ কেস এইটার ক্ষেত্রে দেখে নাও, একটা নির্দিষ্ট সময় আমরা দুটো সরণ পাচ্ছি, তাই না, দুটো জায়গায়। তাহলে একটা নির্দিষ্ট সময় আমরা দুটো সরণ কখনো পেতে পারি না। একটা কণা ভেবে নাও, একটা কণা যেন গতিশীল থাকে, হয় সে স্থির থাকবে নাহলে গতিশীল থাকবে। আর গতিশীল থাকলে মানে যত সে দূরত্ব অতিক্রম করবে তত সময় বাড়বে, যত সময় বাড়বে তত দূরত্ব অতিক্রম হবে। দেখে নাও, নর্মালি কনসেপ্টটা ভেবে নাও যে একটা বস্তু গতিশীল আছে, তা সে কতটা দূরত্ব অতিক্রম করছে, তাহলে তার জন্য টাইমটা কত লাগে। ধরো প্রথমে সে, তো ভাবো তুমি একটা বাইক চালাচ্ছ, তাহলে তুমি 1 ঘন্টায় বা 10 মিনিটে একটা ধরলাম তুমি 2 কিলোমিটার বা 3 কিলোমিটার দূরত্ব গেলে, তারপরে আবার তুমি 10 মিনিটে বা আবার তুমি ধরো আবার 3-4 কিলোমিটার গেলে, কিন্তু আমি কি বলতে পারো 10 মিনিটে তুমি 3 কিলোমিটারও গেছো, আর টোটাল 10 মিনিটে আবার 10 কিলোমিটারও গেছে। কি করে হতে পারে? এটা হয় কি? অসম্ভব ব্যাপার। কেন একই সময় দুটো সরণ আমরা পাই না, সেই জন্য এটা হবে না, কারণ একটাই কণা দুরকমভাবে হবে না, তাহলে এটাও হবে না। নেক্সট দেখে নাও, এইখানে দেখে নাও, এখানে একই কেস, যদি টানি এইটাও একই কেস। আর এখানে দেখে নাও,
এটা শুধু এই কেসটা নয়, আর একটা বিষয় দেখে নাও, সময়ের সঙ্গে স্মরণটা প্রথমে সমানুপাতিক হারে এখানে বাড়ছে, ওকে বাড়লো, তারপর ধরলাম কনস্ট্যান্ট হয়ে গেল, অর্থাৎ সময়ের সঙ্গে আর স্মরণ বাড়ছে না, মানে স্থির আছে, ধরলাম এই জায়গাটা কণাটা স্থির হয়ে গেল। আবার কি হচ্ছে দেখে নাও, সময়ের সঙ্গে স্মরণটা আবার কমে যাচ্ছে, ব্যাকে আসছে। এটা হয় কি, একটা কণা যখন এইবার যাচ্ছে সময়ের সঙ্গে হয় থেমে যাবে, নাহলে সে গতিশীল থাকবে, এই দুটো কেস। আবার সে ব্যাকে এইদিকে আসছে, সময় বাড়ছে, তাহলে এটাও হতে পারে না। তাহলে অবশ্যই এইটা অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। অর্থাৎ এইভাবে কণাটা বাড়ে, প্রত্যেকটা সময়ের জন্য প্রত্যেকটা দূরত্ব আলাদা, দেখে নাও প্রত্যেকটা সময়ের জন্য দূরত্ব প্রত্যেকটা আলাদা। তাহলে অপশান ডি হচ্ছে সঠিক সময় স্মরণ লেখচিত্র। তাহলে সঠিক সময় স্মরণ লেখচিত্র হচ্ছে কি অপশান ডি। তাহলে এইগুলো কোনোটাই হবে না, কারণ এটা একই কেস। আর এখানটায় কী হচ্ছে, স্মরণ আরও কমে যাচ্ছে। তাহলে একটা বস্তু যেতে অটোমেটিকলি ব্যাকে কী করে ফিরে আসবে, হয় সে থেমে যাবে, নাহলে সামনে দিয়ে গতিশীল হবে। তাহলে এটাও হবে না। তাহলে সঠিক অ্যান্সার হবে কি অপশান ডি, এই এক্সপোনেনশিয়াল টাইপের যে ইকুয়েশন মানে লেখচিত্র আছে, এইটা সঠিক উত্তর হবে। ওকে, তো আসলে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13-এ কী বলছে দেখে নাও, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি গাড়ি কিছু সময় ধরে এক্স সমতরণ, এখানে দেখেন এক্স সমতরণ চললো এবং তারপর ওয়াই সমমন্দনে চলে স্থির অবস্থায় এলো। যদি মোট সময় মোট টি সময় পর্যন্ত গাড়িটি গতিশীল থাকে, তবে গাড়িটির সর্বাধিক বেগ কত হবে? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আছে, এইটাও কনসেপচুয়াল। আমি বলেছিলাম এই চ্যাপ্টারের যেই কোশ্চেনগুলো এমসিকিউ সলভ করাবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই কনসেপচুয়াল আছে। আর এই কোশ্চেনগুলো যদি সলভ করতে পারো বুঝে, তাহলে দেখবে তুমি অনেক নিউমেরিক্যাল প্রবলেমও করতে পারবে, আর থিওরি কোশ্চেনও তুমি অ্যান্সার দিতে পারবে। আমি প্রত্যেকটা কোশ্চেনে প্রত্যেকটা অ্যান্সারই আমি সহজ করে বুঝিয়ে দেবো, তোমার চেষ্টা করো যাতে করে ইজিলি ভিডিও দেখি তুমি প্রত্যেকটা এমসিকিউ করতে পারো। তাহলে দেখে নাও, এখানে হচ্ছে কি 12 অপশান ডি। ওকে, 12 অপশান ডি, তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, 12 অপশান ডি। আর 13 নম্বর কোশ্চেনটা তাহলে কী হবে দেখে নাও, 13 নম্বর কোশ্চেনটা কী বলছে, আমি ছবিটা আঁকছি দেখে নাও। বলছে কি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি গাড়ি কিছু সময় ধরে এক সমমন্দনে চললো, তাহলে এখানে সমস্তরণে চললো, তাহলে এখানে তো সমতরণ। দেখে না, কোনো কণা যদি সমতরণে থাকে, সেখানে বেগ আর সময় লেখচিত্র কেমন হবে সেটা দেখে নাও। তাহলে সমতরণের ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র সেটা কি দেখে নাও, এইবার এটা ভি, এটা হচ্ছে কি আমার টি। ওকে, সমতরণের ক্ষেত্রে এটা একে যদি প্রাথমিক বেগ শূন্য হয়, প্রাথমিক ইউ ইকুয়াল টু 0 বলে দিচ্ছি। ওকে, তাহলে এক সমতরণের ক্ষেত্রে আর এখানে আর একটা জিনিস হতে হবে, টোটাল সময় লেগেছে কি টি। তাহলে এখানে ধরে নেবো, আমরা ধরি এক্স সমতরণের ক্ষেত্রে সময় লাগে, বা সমতরণের ক্ষেত্রে সময় লাগে, বা এক সমতরণের ক্ষেত্রে টি সময়, t1 সময়। ওকে, t1 সময় ক্ষেত্রে t1 সময় কণাটির বেগ v এবং y সমমন্দনে t2 সময়ে কণাটির অন্তিম বেগ 0। এই কনসেপ্টটা একটু ভালো করে বুঝে নাও। প্রথম বলছে কি টোটাল সময় লেগে যেতে কত, দেখো টোটাল মোট সময় লেগেছে টি, তার টি ইকুয়াল টু t1 প্লাস t2। ভালো করে দেখে নাও, মোট সময় লেগেছে t1 প্লাস t2, অর্থাৎ এখানে কী হচ্ছে দেখে নাও, কণাটি আমি জাস্ট লেখচিত্র আগে তোমার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে এখান থেকে
t1 সময় কণাটি সমতলের মধ্যে এতটুকু গেছে, এরপরে এখান থেকে টোটাল t2, এখানে v ইকুয়াল টু কি 0, এখানে বেগ হচ্ছে v, এখানে 0, তাহলে এখানে বেগ 0, এখানে বেগ 0, এখানে বেগ 0, এখানে বেগ 0, কারণ সমমন্দনে এসছে, সমমন্দনে। তাহলে এক্ষেত্রে ত্বরণটা হচ্ছে কত দেখে নাও, এখানে ত্বরণ x, এখানে মন্দন হচ্ছে y। ভালো করে লেখচিত্রটা ভালো করে বুঝে নাও, খুবই গুরুত্বপূর্ণ, এটা কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, সময় একটু লাগে, কারণ কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে একটু সময় লাগে। শুধু এমসিকিউ কি অ্যান্সার হবে, কীভাবে করতে হবে সেটা তো করি আমি বেরিয়ে দেবো, খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে, এটা এইভাবে করতে হবে, অ্যান্সার করে দিলাম, ব্যাস হয়ে গেল। তো সেটা থেকে তোমার কিন্তু কনসেপ্টগুলো ক্লিয়ার হবে না। আমি চাই যে প্রত্যেকটা এমসিকিউ কোশ্চেন তোমার কনসেপ্টটা যাতে ক্লিয়ার হোক, এই কনসেপ্টের বেস করে তুমি অনেক কোশ্চেন সলভ করতে হবে। তুমি একবার সমস্ত কোশ্চেনগুলো, সমস্ত এমসিকিউ কোশ্চেনগুলো কনসেপ্টুয়ালি বোঝার চেষ্টা করো। তাহলে এখানটা এখানে বলছি কি যে এক সমতরণে একটা কণা মানে একটা দূরত্ব অতিক্রম করলো, তারপরে ওয়াই সমমন্দনে আবার কণাটি স্থির হয়ে গেল, এখানে স্থির হয়ে গেছে, ওকে, সমমন্দনে স্থির হয়েছে না, অন্তিমভাবে সেটা বেগ 0। এখানে কোশ্চেনে এখানে বলেছে কি ওয়াই সমমন্দনে চলে স্থির অবস্থায় এলো, অর্থাৎ সে অন্তিম বেগ 0 হয়ে গেছে। তাহলে এটা t2, এটাকে t1 ধরলাম, আর এখানে মোট সময় লেগেছে কত বলেছে t, তাহলে মোট সময় লেগেছে t। তাহলে এখানে দেখেন, তাহলে আমি এই দুটোর ক্ষেত্রে, এই ক্ষেত্রে যদি আমি বেগের সমীকরণ লিখি, তাহলে x সমতলের ক্ষেত্রে, তাহলে এখানটা আমি লিখবো দেখে নাও, x সমতরণের ক্ষেত্রে কণার বেগ কী হবে দেখো, v ইকুয়াল টু ইউ প্লাস xt, এটি হয়, আমরা জানি এটি হয় xt, t এর জায়গায় t1 হবে, কারণ এখান থেকে সময়টা t1। এবার প্রাথমিক বেগ কি 0, তাহলে v ইকুয়াল টু x t1, তাহলে বা t1 ইকুয়াল টু v বাই x, ওকে। তাহলে এখান থেকে t1 বের করলাম, নেক্সট t2 বের করব। এবার কি y সমমন্দনে, তাই না, y সমমন্দনে, তাহলে y এখানটা আমি করছি দেখে নাও, y সমমন্দনে, y সমমন্দনে কণাটির বেগ, y সমমন্দনে কণার বেগ টির, এটা আলাদা, ওকে, y সমমন্দনে কণাটির বেগ কী হবে, বা কণাটির অন্তিম বেগ, এখানটায় হবে কি লিখে দিলাম আমি, কণাটির অন্তিম বেগ, অন্তিম বেগ সেটা কী হবে দেখো, অন্তিম বেগ 0, কারণ কণাটি স্থির হয়ে গেছে, তাই না। তাহলে অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ কি, তাহলে এখান থেকে দেখে নাও, এখান থেকে এতটুকু, তাহলে প্রাথমিক বেগ v, অন্তিম বেগ 0, তাহলে কি 0, v যেহেতু মন্দনে আছে তাহলে মাইনাস y t2, তাহলে এখানে বলতে বা y t2 ইকুয়াল টু v, তাহলে বা t2 ইকুয়াল টু v বাই y, তাহলে আমি এখানে t1 t2 পেয়ে গেলাম। এখানে আগে অপশানগুলো দেখে দিই, অপশান কী কী দিয়েছে, আমি অপশানগুলো এখানে লিখছি দেখে নাও। অপশান এ, অপশান এ দেখে না, এখানে বলেছে কি কোশ্চেন দেখে না, তবে গাড়িটির সর্বাধিক বেগ কত হবে, গাড়িটির সর্বাধিক, তাহলে ম্যাক্সিমাম বেগ কোনটা দেখে নাও, তাহলে ম্যাক্সিমাম বেগ দেখেন এখানে 0 ছিল, ভি বেগ হলো, এখানে দেওয়া 0 হয়ে গেল, তাহলে ম্যাক্সিমাম বেগ কোনটা, এইটা ভিটা, তাহলে এটা হচ্ছে সর্বাধিক বেগ, সেই বেগটা নির্ণয় করতে হবে। তাহলে সেই বেগটা কী হবে দেখেন, অপশানগুলো দিয়েছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি, অপশান বি, এটা অপশান এ। অপশান বি কী বলছে দেখে নাও, এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু টি। অপশান সি কী বলছে দেখে নাও, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু টি। অপশান ডি কী বলছে দেখে নাও, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু টি, ওকে। এটা তাহলে এইগুলো হচ্ছে অপশান, ওকে, এই অপশানগুলো দেওয়া আছে। তাহলে আমার কোন অপশানটা আসবে, ভি ইকুয়াল টু বের করতে, ওকে। তাহলে দেখেন এতটুকু বুঝে না কী করলাম আমি, তাহলে এখান থেকে এটা বের করলাম। এবার দেখেন তাহলে ভি ইকুয়াল টু কী হবে দেখেন, তাহলে বা বলতে পারি বা টি ইকুয়াল টু t1 এর মান কি ভি বাই এক্স প্লাস t2 মান ভি বাই ওয়াই, তাহলে বা টি ইকুয়াল টু যদি এখান থেকে ভি কমন নিয়ে নিই ইন্টু 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই, তাহলে এটাকে লসাগু করে কী হবে দেখেন, ভি ইন্টু এক্স ওয়াই, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা। তাহলে বা ভি ইকুয়াল টু তাহলে কী হচ্ছে দেখে নাও,
এক্স ওয়াইটা উপরে উঠে যাবে, এটাতে টি আছে, তাহলে টি এর সঙ্গে যদি গুণ করি তাহলে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি। তাহলে এইটাই দেখে না, অ্যান্সারটা দেখে না কী আসলো। তাহলে অন্তিম বেগটা কী আসলো, বা সর্বাধিক, অন্তিম বেগ না সর্বাধিক বেগ, তা সর্বাধিক বেগ কী আসলো, ভি ইকুয়াল টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি। তাহলে দেখে নাও পুরো কনসেপ্টটা দেখে নাও, ভালো করে বুঝে নাও কোশ্চেনটা কী বলেছিল। কোশ্চেনে বলেছিল কি, স্থির অবস্থা থেকে, এখানে জিরো অবস্থা তাই না, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি গাড়ি কিছু সময় ধরে এক সমবন্ধনে, এক সমতরণে গতিশীল হলো, ওকে চললো, এবং তারপর ওয়াই সমবন্ধনে চলে স্থির অবস্থায় এলো। যদি মোট সময় টি পর্যন্ত গাড়িটি গতিশীল থাকে তবে গাড়িটির সর্বাধিক বেগ কত হবে। তাহলে এখান থেকে এতটুকুর জন্য একটা বেগের সমীকরণ বের করলাম, সেখানে যদি প্রাথমিক বেগ 0, তাহলে যেখানে এখানে প্রাথমিক বেগ 0 আর অন্তিম বেগ আমি ভি ধরে নিচ্ছি, তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু ইউ প্লাস এক্স টি ওয়ান। এবার এখান থেকে যতটুকু ত্বরণে ছিল সেটা টি ওয়ান সময়, আর যতটুকু মন্দনে ছিল সেটা টি টু, তাহলে টি ওয়ান ইকুয়াল টু ভি বাই এক্স। তার সমমন্দনের ক্ষেত্রে অন্তিম বেগ 0 হয়ে গেছে, কারণ স্থির হয়ে গেছে, 0 ইকুয়াল টু এক্ষেত্রে প্রাথমিক বেগ কোনটা, যেখানে ত্বরণে যেই বেগটা ছেড়েছে, তাহলে ভি মাইনাস, যেহেতু মন্দন তাহলে মাইনাস হবে ওয়াই টি টু। এখানে এ ত্বরণের জায়গায় মন্দনের জায়গায় আমি ওয়াই লিখেছি, এটা মন্দনের জায়গায় দেখুন ওয়াই, ওকে তাহলে ওয়াই টি টু ইকুয়াল টু ভি, তাহলে টি টু ইকুয়াল ভি বাই ওয়াই, ব্যাস। এখানে আমরা জানি কি টোটাল সময়, এখান থেকে টোটাল সময় লিখেছে টি, তার টি ইকুয়াল টু কি টি ওয়ান প্লাস টি টু, মান বসাবে অ্যান্সার চলে আসবে, ওকে। তো আসলে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 14, 14 নম্বর কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আছে, এটাও কনসেপচুয়াল কোশ্চেনটা আছে, দেখে নাও কি বলছে এটা। দুটি গতিশীল কণা সরণ সময় লেখচিত্র দুটি এক্স অক্ষের সাথে যথাক্রমে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে ছবি দেওয়া আছে, ছবি আমি আঁকবো অবশ্যই। ওই কণা দুটির গতিবেগের অনুপাত হলো, ওই কণা দুটির গতিপথে বা গতিবেগের অনুপাতটা বের করতে বলেছে, দেখে নাও খুবই সহজ, দেখে নাও। তাহলে এক্ষেত্রে হচ্ছে কি অপশান ডিটা ছিল কি সঠিক উত্তর, যেটা অপশান ডি না, অপশান এ এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টি, তাহলে অপশান এটা হচ্ছে কি সঠিক অ্যান্সার ছিল। তাহলে দেখে নাও কোশ্চেন নাম্বার 14, 13টা কি ছিল অ্যান্সার, অপশান এ, ওকে 13টা হচ্ছে অপশান এ। এর 14, কোশ্চেন নাম্বার 14 কি বলেছে দেখো, ছবিটা দেখো না কি আছে, ওকে একটা 30 ডিগ্রি কোণ করে আছে, প্রথমেরটা আছে 30 ডিগ্রি, পরেরটা কি হচ্ছে 45 ডিগ্রি, ওকে। সময় সরণ লিখেছে, তো এখানে বলেছে দেখো না এই দুটো ছবিতে আছে দুটি গতিশীল কণা সময় সরণ লিখেছে, তো বলেছে এক্স অক্ষের সাথে যথাক্রমে দেখে নাও এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই কণা দুটির গতিবেগের অনুপাত কত হবে। তাহলে গতিবেগের অনুপাত, ওকে আমি অপশানগুলো লিখছি। অপশান এ, প্রথম অপশানটা কি দেখানো বলছে 1:√3। অপশান বিটা কি বলছে দেখে নাও 1:1। অপশান সি কি বলছে দেখে নাও 1:2। অপশান ডি কি বলছে দেখে নাও √3:2। এবার দেখে নাও সরণ সময় লিখেছে তো, তাই না, আমি দুটোকে আলাদা আলাদা ছবি করছি সুবিধার জন্য, দেখে নাও দুটো আমি আলাদা ছবি করছি। সরণ সময় প্রথমটা কত করেছে দেখে নাও 30 ডিগ্রি, দ্বিতীয়টা কত করেছে বলেছে কি 45 ডিগ্রি, ওকে এটা। তাহলে আমি এখানে লাইন টেনে দিচ্ছি একটু, তাহলে এটা সময় স্কেল, এটা সরণ স্কেল, তাহলে এটা সময় স্কেল, এটা সরণ স্কেল, ওকে, কারণ সরণ সময় বলেছে। তাহলে এক্ষেত্রে যে বেগটা হবে, বেগটাই করছে কি, এবার দেখেন এখানে আমি করি কি এটা অ্যাঙ্গেল, তাহলে এটা অ্যাঙ্গেল যদি হয় এটা সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বাই ভূমি কি বলে আমরা ট্যান থেকে, তাহলে বলতে পারি এখানে ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই টি, লম্ব বাই ভূমি। আবার এক্স বাই টি মানে কি আমরা জানি বেগ, সরণের হারকে বেগ বলে, ভি ইকুয়াল টু কি আবার এক্স বাই টি। তাহলে এক্ষেত্রে বলতে হয় তাহলে বা ট্যান 30 ডিগ্রি মানে কি 1/√3 ইকুয়াল টু V1, এটা V1 লিখলাম, ওকে। এক্ষেত্রে বেগটাকে আমি V1 বললাম। দ্বিতীয় ক্ষেত্রে দেখে নাও ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু, এখানে আমি x1 বলছি, এটাকে x2 বলছি, এটাকে t1, এটাকে t2 বলছি, x1 t1 ইকুয়াল টু V1, এখানে x2/t2, তাহলে বা ট্যান 45 ডিগ্রি 1 ইকুয়াল টু V2। তাহলে এই দুটোর অনুপাত বের করতে, তাই না, কোশ্চেনে এই দুটোর অনুপাত বের করতে বলেছে। তাহলে আমরা দেখে না বেগ বলে দেওয়া নেই, কিন্তু বেগের বের করলাম কীভাবে,
বেসিক কনসেপ্ট থেকে, যে এটা অ্যাঙ্গেল বলেছে, তাহলে এখানে যে লম্বটা নিই এটা সরণ সময়, তাহলে সরণ সময়ের ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এটা হচ্ছে এক্স বাই টি, তাহলে এক্স বাই টি মানে বেগ, তাহলে এখানে বলতে পারি অতএব v1 বাই v2, কারণ 30 ডিগ্রি তারপর 45 ডিগ্রি, তাহলে v1টা কত দেখে নাও 1/√3 আর v2টা কত 1, দেখেন এটা 1 বেরিয়েছে 1, তাহলে বলতে পারি বা v1 ইজ টু v2 ইকুয়াল টু 1/√3। অপশানটা দেখেন তাহলে কোনটা মিললো, অপশান এ, অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। তাহলে ভালো করে দেখে নাও কীভাবে এটা অঙ্কটা সমাধান হলো। এটা গিভেন আছে, সেখান থেকে আমরা দুটোকে আলাদা ছবি করে দুটো v1 v2 করে আমরা বেগ দুটোর অনুপাত বের করলাম। ওকে, তো আসলে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন নাম্বার 15, 15 নম্বর কোশ্চেনটা দেখে নাও, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আছে। কোশ্চেনটা কী বলছে দেখে নাও, t = 0 সময় একটি বস্তু কণা x = 0 অবস্থানে রয়েছে। এবার অর্থাৎ t = 0 তে x = 0 অর্থাৎ মূল বিন্দুতে আছে। এবার বস্তু কণাটি v = α√x, যেখানে আলফা হলো ধ্রুবক, α√x আর আলফা হলো কি ধ্রুবক। ওকে, বেগ নিয়ে ধনাত্মক x অক্ষ বরাবর চলতে শুরু করলো। বস্তুটির সরণ সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তিত হবে, সরণ সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তিত হবে সেটা বের করতে বলেছে। খুবই ইন্টারেস্টিং আছে, খুবই সহজ আছে, এটা খুবই সহজ দেখে নাও, একদম ইজি। তাহলে আমরা পেলাম এটা কোশ্চেন নাম্বার 14 কোশ্চেন অ্যান্সার কত পেলাম 1/√3 অপশান এ, তাই না এটা। তাহলে দেখে নাও এখানে সমীকরণ কী দিয়েছে, v = এখানে দেখাচ্ছে v = α√x, কী বের করতে বলেছে, সরণ সময়ের সঙ্গে কীভাবে পরিবর্তিত হয়। অবশ্যই একটা কন্ডিশন বলছে কি t = 0 তে x = 0। কেন এই কন্ডিশন বলছে দেখে নাও, তাহলে আমাকে সরণ বের করতে হবে, তাই না, সরণ সময়ের সঙ্গে কীভাবে পরিবর্তিত হয় বের করতে বলছে। তাহলে v = আমরা জানি কি, তাহলে বা বলতে হবে v = dx/dt = α√x, তাহলে বা বলতে পারি কি dx/√x = α/dt। দেখে না কীভাবে অঙ্কটা পরিবর্তিত হচ্ছে দেখে নাও। এখানে তার আগে অপশানগুলো দেখে অ্যান্সার কী দিয়েছে, অপশান এ, অপশান এ কী বলছে দেখে নাও, অপশান এ বলছে কি t², দেখো t², অপশান এ, অপশান বি হচ্ছে t, অপশান সি হচ্ছে √t, অপশান ডি এটা হচ্ছে √t বা t এর উপরে পাওয়ার 2 দিয়েছে, আর t³ এটা হচ্ছে t এর উপরে √2 আর হচ্ছে কি t³, অপশান ডি হচ্ছে t³। ওকে, এই চারটে অপশান দিয়েছে, কোনটা সঠিক হবে দেখে নাও। তাহলে এটা পেলাম, তাহলে বা বলতে পারি কি x⁻1 1/√x মানে কি বলতে পারি কি x⁻½ dx = α/dt। এবারে ইন্টিগ্রেশন চাপিয়ে দাও দুদিকে, তাহলে ইন্টিগ্রেশন করলে কী হবে দেখো না, এটা কী হবে x⁻n হলে x⁻n+1/n+1, তাহলে x⁻−12 + 1 এটা হলো ইকুয়াল টু এখানে α/t + c, কারণ এখানে ডেফিনাইট নয়, এখানে লিমিট বলে দেওয়া নেই। ওকে, তো এইটা সেই জন্য, তাহলে এখানে -1/+1 মানে কত হচ্ছে, -1/+1 মানে +1/+1 মানে উপরে উঠে যাবে 2 হয়ে যাবে 2, আর এখানে x⁻1/2 হবে ইকুয়াল টু α/t + c। এখানটাই c এর মানটা কী হবে সেইটা বের করার জন্য এটা গিভেন ছিল। তাহলে t = 0 দেখে নাও, t = 0 তে x = 0, তার t এর মান 0 বসালে বোধহয় t = 0 হলে x = 0, অতএব c = কত 0 হয়ে যাবে। দেখে নাও t এর মান 0, x এর মান 0 বসিয়ে দাও, তাহলে c এর মান কত 0 পাবে, তাহলে এখান থেকে বলতে পারি কি, তাহলে বা x⁻½ বা 2 x⁻½ = α/t। তাহলে বা যদি স্কোয়ার করে দিয়ে দেখে নাও, কারণ এখানে হাফ আছে, শুধু x বের করবো, স্কোয়ার করলে 4x = α²t²। তাহলে এখানে যে আরেকটা লাইন করি, তাহলে x = α²/4 × t²। এবার α² 4টা কি ধ্রুবক বলে, আলফা তো ধ্রুবক বলে দিয়েছে, তাহলে 4টাও ধ্রুবক, তাহলে বলতে পারি কি x = t²। তাহলে x t এর সঙ্গে কি t এর সময়ের বর্গের সঙ্গে সমানুপাতিক, সরণ সময়ের বর্গের সঙ্গে সমানুপাতিক, তাহলে এটা কোনটা হবে, অপশান এ, অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। দেখেন কীভাবে করলাম প্রত্যেকটা স্টেপ, প্রথমে এতটুকু ইন্টিগ্রেশন করে x করলাম, c ছিল সেখানে t এর জায়গায় 0, x এর জায়গায় 0 বসিয়ে দেবো, c = 0 চলে আসবে। তারপর ইকুয়েশনটা c বাদে লিখবো, লেখার পর x হাফ আছে, তা x আমি শুধু x করে স্কোয়ার দুদিকে স্কোয়ার করলাম, অর্থাৎ এই দুদিকে স্কোয়ার
করা যায়। তারপর এখানে এটা আসবে, তাহলে এক্স ইকুয়াল টু টি স্কোয়ার হচ্ছে, এক্স প্রপোর্শনাল টু টি স্কোয়ার। তাহলে প্রথম অপশান এ। কোশ্চেন নাম্বার 15 হচ্ছে কত দেখে নাও, অপশান এ টি স্কোয়ার। ওকে, তো আসলে তোমরা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন নাম্বার 16 কী বলছে দেখেন কোশ্চেনে, একটি বস্তু কণার ত্বরণ সময় লেখচিত্র 1.57 নম্বর চিত্রে দেওয়া হলো। তারপর দেখেন নিচের কোন লেখচিত্রটি বস্তু কণাটির বেগ সময় লেখচিত্র হবে, কোন লেখচিত্রটি বস্তু কণার বেগ সময় লেখচিত্র হবে। খুবই এটাও কনসেপচুয়াল কোশ্চেন আছে, দেখে নাও খুবই ইন্টারেস্টিং আছে। তাহলে দেখে নাও এটা আমরা কীভাবে সমাধান করবো, আগে ছবিটা দেখে কোশ্চেনে কী ছবি দিয়েছে, ত্বরণ আর এটা কি সময়, ত্বরণ সময় লেখচিত্র বলছে। ওকে, তাহলে দিয়েছে দেখে নাও, ওকে এটা, তাহলে এটা হচ্ছে লেখচিত্র, এটা ত্বরণ সময় লেখচিত্র। কোনটা অপশান দেখে নাও, অপশানগুলো দেখে নাও কী বলছে। প্রথম অপশানটা অপশান এ লিখছি, অপশান এ কী আছে দেখে নাও, বেগ সময়। ওকে, বেগ সময়টা কী আছে দেখে নাও, প্রথমে তারপরে এইভাবে আছে। অপশান বিটা কী বলছে দেখে নাও, বেগ সময়টা প্রথমে এইভাবে উঠবে, তারপরে কনস্ট্যান্ট, তারপরে এইটা। ওকে, এটা। অপশান সিটা দেখে নাও কী বলছে, অপশান সি হচ্ছে কি দেখে নাও, এটা কী বলছে, এইভাবে উঠবে আর এইভাবে নামবে। ওকে, এইটা। অপশান ডিটা কী বলছে দেখে নাও, অপশান ডি, ওকে এইভাবে উঠবে, কনস্ট্যান্ট থাকবে, আবার উঠবে। এই চারটে লেখচিত্রগুলো দেয়, প্রত্যেকটা আছে কি ভি আর টি, ভি আর টি, ভি আর টি, ভি আর টি। ওকে, এটা। তাহলে কোনটা হবে দেখে নাও, এর সমতুল্য কোনটা হবে। তাহলে এটা জানতে গেলে মেন যে আমি লেখচিত্র দেখে নাও, একমাত্রিক গতির লেখচিত্র উপরে, অর্থাৎ সময় সরণ, সময় বেগ, সময় ত্বরণ, এই তিনটে লেখচিত্র কেমন হবে, কার সঙ্গে সমানুপাতিক কার সঙ্গে সমানুপাতিক হবে না, তার উপরে নির্ভর করে আমি করেছিলাম। একটা ছিল কি যখন এস ইকুয়াল টু কেটি স্কোয়ার ছিল, আর একটা ছিল কি এস ইকুয়াল টু কেটি, এইটা ধরে যখন করেছিলাম। প্রথমটা দেখে নাও, এস ইকুয়াল টু কেটি বলে, এস যদি আমি ইকুয়াল টু কেটি করি, এস ইকুয়াল টু কেটি, তার মানে কি সরণ আর সময় পরস্পর কি সমানুপাতিক। সেক্ষেত্রে যদি আমি সরণ সময় লেখচিত্র করি টি আর এস, তাহলে এটা মূল বিন্দু বা সরলরেখা। কারণ দেখো না, এস ইকুয়াল টু কেটি মানে কি এস প্রপোর্শনাল টু টি, এস প্রপোর্শনাল টু টি। যখন এস সময়ের সঙ্গে সমানুপাতিক হবে, তাহলে সরণ সময় লেখচিত্র কী হবে, মূল বিন্দু বা সরলরেখা। এবার দেখেন একের যদি আমি ডেরিভেটিভ করি, এস ইকুয়াল টু কেটি, তার ডেরিভেটিভ করে ডিএস বাই ডিটি ইকুয়াল টু কী হবে, শুধু কনস্ট্যান্ট, তাই না। তার মানে এক্ষেত্রে এটা হচ্ছে বেগ, ভি ইকুয়াল টু টি। তার মানে এই শুধু এস সরণ যখন সমানুপাতিক সময় হবে, সেক্ষেত্রে বেগ আর সময় লেখচিত্র কী হবে, কনস্ট্যান্ট। এইটা ওকে, বেগ আর সময় কনস্ট্যান্ট হবে, এটা কনস্ট্যান্ট, বেগ আর সময়। কারণ দেখে নাও এটা মূল বিন্দু আমি, এটা তাহলে কনস্ট্যান্ট হবে। আর নেক্সট 3 নম্বরটা দেখে নাও, ত্বরণ। তাহলে ভি ইকুয়াল টু কী পেয়েছি, কনস্ট্যান্ট কে। তাহলে একে যদি ত্বরণ বের করি, এ ইকুয়াল টু ডিভি বাই ডিএক্স, অর্থাৎ ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি। তাহলে ডিডিটি অফ কে, তার মানে এ ইকুয়াল টু 0। তার মানে সেক্ষেত্রে আমরা কী পাবো, কোনো লেখচিত্র পাবো না। এ ভার্সেস টি, সরণ আর সময়ের মধ্যে কি কোনো আমরা লেখচিত্র পাবো না। কারণ কি এখানে ত্বরণটা কি শূন্য হয়ে গেছে। ভালো করে দেখেন, এই কনসেপ্টটা ভালো করে বুঝে নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু এই অঙ্কের ক্ষেত্রে নয়, এরকম যত লেখচিত্র আছে তার জন্য। আমি তাছাড়া থিওরিতে এটা খুব সহজ করে আমি বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে দেখতে পাচ্ছি যদি আমার বেগ, ভালো করে দেখেন, যদি বেগ আমার সময় অক্ষের সঙ্গে সমানুপাতিক হয়, যদি বেগ আমার সময় অক্ষের সঙ্গে সমানুপাতিক হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কোনো ত্বরণ পাবো না। তার মানে এই জায়গাটা দেখেন, এখানটায় আমরা এই গ্যাপিংটায় কোনো ত্বরণ পাইনি। তার মানে এই জায়গায় সময় আর বেগ কী আছে, পরস্পর সমান্তরাল আছে। সময় অক্ষের বেগটা কী হবে, সমান্তরাল হবে। তাহলে যেইখানটায় আমি কোনো ত্বরণ পাবো না, সেই জায়গায় সময় দেখেন, সময় আমি বলে দিচ্ছি দেখেন, সময় আর ত্বরণের লেখচিত্র যদি ত্বরণের কোনো লেখচিত্র অঙ্কন করতে না পারি, আর সেইখানটায় সময় আর বেগের লেখচিত্র কী হবে, সময় অক্ষের সমান্তরাল। ওকে,
তাহলে এটা হলো, তাহলে এখানে দেখে নাও স্টেপ বাই স্টেপ। তাহলে এটাকে যদি আমি পাশে দেখাই এখানটায়, তাহলে এখানটা আমরা কি পেলাম দেখে নাও। কিছু না, ত্বরণ সময়, বেগ সময়, সরল সময়। তার মানে দেখে নাও যদি আমার সমান্তরাল দেখে নাও, যদি সমান্তরাল হয় তার আগেরটা মূলবিন্দু সরলরেখা হবে, এটা পেলাম। নেক্সট দেখে নাও যদি আমরা s = t² ধরি, যদি আমরা এখানটা দেখে নাও, যদি আমরা এখানে ধরি s = t², অর্থাৎ s t এর সঙ্গে কী আছে, t এর বর্গের সঙ্গে সমানুপাতিক আছে, তাহলে এক্ষেত্রে সরল সময় লেখচিত্র কী হবে দেখে নাও, এক্সপোনেনশিয়াল এরকম হবে, কারণ অধিবৃত্তাকার। কারণ সময়টা কী আছে, সরণটা কী আছে, সরণটা সময়ের বর্গের সঙ্গে সমানুপাতিক আছে, তাহলে এইভাবে হবে। এবার দেখে নাও তাহলে এক্ষেত্রে বেগ সময়, তাহলে বেগ সময় লেখচিত্র কী হবে, তাহলে এটাকে আমরা দেখতে হবে s = kt, আর ds/dt = k × 2t। তার মানে ds/dt কি, v = 2kt। তার মানে এখানে v = t, v সময়ের সঙ্গে কী আছে, সমানুপাতিক, অর্থাৎ মূল বিন্দুগামী হবে। ভালো করে দেখে নাও, আমরা এটা পেলাম v = t, এখানে s = t², অর্থাৎ s = t² হলে v = t হবে। অর্থাৎ ত্বরণটা কী হবে দেখে নাও, ত্বরণ সময়, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে এই জিনিসটাকে, তাহলে a = dv/dt, তার মানে হচ্ছে ddt অফ vটা কি 2kt, আর 2k ধ্রুবক, t এর ডেরিভেটিভ 1, তার মানে ত্বরণটা কী হচ্ছে এখানটায় কনস্ট্যান্ট, তাহলে এটা সময় অক্ষের সমান্তরাল হবে এইটা। তাহলে এই কেস অনুযায়ী দেখো, তাহলে এবারে আমি এটাকে সাজাবো দেখো। তাহলে লেখচিত্র কি, বেগের সঙ্গে সময়, তাই না। প্রথম কেসটা দেখলাম, প্রথমে কি আছে, সময় অক্ষের সমান্তরাল ত্বরণটা আছে, ত্বরণ সময় লেখচিত্র সমান্তরাল, সময় অক্ষের সমান্তরাল আছে। তাহলে সময় দেখলাম, সময় আর ত্বরণ যদি সময় অক্ষের সমান্তরাল হয়, তাহলে বেগের অক্ষটা কী হবে, সময় বেগ লেখচিত্র কেমন হবে, মূল বিন্দু হবে। ভালো করে সব মেলাম। যদি আমার, কারণ একই টি ধরে আমরা করেছি, যদি আমার সময় আর ত্বরণ যে লেখচিত্র হবে, সেটা ত্বরণ লেখচিত্রটা যদি সময় অক্ষের সমান্তরাল হয়, তাহলে এই কেসে সময় আর বেগের লেখচিত্র কী হবে, মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এতটুকুর জন্য, শুধু এতটুকুর জন্য আমি যদি এটাকে দেখাই, শুধু এতটুকুর জন্য, তাহলে এটা কী হবে, মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, মূল বিন্দুগামী সরলরেখা শুধু এতটুকুর জন্য, ওকে, এইটুকুর জন্য। নেক্সট কি, এইটুকু অংশটা দেখো এবারে, এখানে ত্বরণ শূন্য, a = 0, তা ত্বরণ শূন্য মানে এখানটায় a = 0। যদি কোনো জায়গায় ত্বরণ শূন্য হয়, যদি সময় আর ত্বরণ লেখচিত্রে ত্বরণ শূন্য, অর্থাৎ ত্বরণের কোনো লেখচিত্র অঙ্কন যদি না করা যায়, তা সেই ক্ষেত্রে সময় আর বেগের লেখচিত্র কী হবে, সময় অক্ষের সমান্তরাল, ঠিক না। যখন আমার ত্বরণ শূন্য আছে, অর্থাৎ ত্বরণ আর সময়ের লেখচিত্রের কোনো লেখচিত্র অঙ্কন যদি না করা যায়, তা সেই ক্ষেত্রে সময় আর বেগের মধ্যে লেখচিত্র কী হবে, সময় অক্ষের সমান্তরাল। তাহলে এতটুকু অংশের জন্য এখানটায় বেগ আর সময় লেখচিত্র কী হবে, সমান্তরাল হবে। ওকে, এইটুকু পেলাম, এটা পরেরটার জন্য। নেক্সট দেখে নাও, আবার আছে কি, আবার সমান্তরাল আছে এটা, তাহলে এটা কি, আবার বেগ বাড়বে। এবারে কোন পয়েন্ট থেকে, এখান থেকে বাড়বে, কারণ দেখে নাও আবার যদি আমার ত্বরণ আর সময় সমান্তরাল হয় পরস্পর, তাহলে এখানে বেগ আর সময় কী হবে, সরলরেখা হবে। কিন্তু এখানে মূল বিন্দু বলতে কোন বিন্দু, যেখানটায় পার্টিকেলটা আছে, আবার পার্টিকেলটা এখান থেকে স্টার্ট হবে না, এখান থেকে, তাহলে এখান থেকে বেগটা আবার এইভাবে বাড়বে। তাহলে এবারে মেলাও তো কোনটা হচ্ছে, তাহলে প্রথম লেখচিত্র এটা হবেই না, কারণ ডিক্রিজ করেছে, হবে না। এইটাও হবে না, দেখে নাও ডিক্রিজ করেছে, হবে না। এতটুকু ঠিক ছিল, কিন্তু এরপর থেকে আর হবে না। এইটাও হবে না, কারণ এখানে এই জিনিসটা নেই। তাহলে অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। এটা দেখুন, আমি একটা এমসিকিউ বোঝালাম, কিন্তু এর মধ্যে তুমি অনেক অ্যান্সার খুঁজে পাবে। বিশেষ করে এই যেটা বোঝালাম, এখান থেকে তুমি অনেক হোয়াটসঅ্যাপ কোশ্চেন এবং অনেক নিউমেরিক্যাল প্রবলেমের সমাধান করতে পারবে, অনেক কোশ্চেনও তুমি সমাধান করতে পারবে। তাছাড়া আমি এই টোটাল বিষয়টা ভিডিওতে খুব সহজ করে বুঝিয়েছি, একবার থিওরি ভিডিওটা দেখে নেবে, তো আসলে খুব সহজে তোমরা বুঝতে পারবে। ওকে, নেক্সট কোশ্চেন এবার দেখে নাও 17 নম্বর কোশ্চেনটা। 17 নম্বর কোশ্চেনটা কি দেখে নাও,
ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে লেখচিত্র দ্বারা অধিকৃত অঞ্চল নির্দেশ করে ত্বরণ সময় লেখচিত্র। তাহলে আমরা ত্বরণ সময় লেখচিত্র আগে অঙ্কন করি, তারপরে বোঝাবো। ওকে, তাহলে লেখচিত্র দেখেন কী হবে, বলছে কি ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে লেখচিত্র দ্বারা অধিকৃত অঞ্চল নির্দেশ করে কি। অপশানগুলো দেখে নাও। অপশানগুলো বলছে কি, অপশান এ অতিক্রান্ত দূরত্ব, অপশান বি প্রযুক্ত বল, অপশান সি ত্বরণের পরিবর্তন, অপশান ডি গতিবেগের পরিবর্তন। এবার দেখে নাও, আমি যে কোনো যদি একটা দিতে টানি দেখে নাও, আমি যদি সিম্পল একটা দেখাচ্ছি দেখে নাও, সিম্পল একদম সহজ জিনিসটা দেখাচ্ছি দেখে নাও। ত্বরণ সময় লিখেছে ধরো এইটা আছে। ওকে, যদি একটা রেক্ট্যাঙ্গেল হয়, আমি একটা রেক্ট্যাঙ্গেল টানলাম, তাহলে এর ক্ষেত্রফলটা কী হবে দেখে নাও। এর ক্ষেত্রফলটা আমরা কী বলতে পারি দেখে নাও। তাহলে এখান থেকে দৈর্ঘ্যটা টি আর প্রস্থটা কি এ, প্রস্থটা এ, তাহলে এর ক্ষেত্রফল হবে কি, এর ক্ষেত্রফল এ ইন্টু টি, এ ইন্টু টি অর্থাৎ এ টি। তাহলে ক্ষেত্রফল হচ্ছে দেখে নাও, ক্ষেত্রফল কী হবে এ টি, হয় এইরকম করে এটি, বা যদি আমার ক্ষেত্রফলটা এরকম হয়, ওকে এরকম বা এইভাবে। নর্মালি হায়েস্ট হচ্ছে কি এটা, এটা হতে পারে। তাহলে এখানেও যদি আমরা দেখি এই অক্ষ, এটা ত্বরণ, এটা সময়, তাহলে এটা ত্বরণ, এটা সময়। তাহলে এখানে এই ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে চাই, সেই ক্ষেত্রফলটা কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এ, তার মানে 1/2 এটি। আলটিমেট কী পাচ্ছি এটি, এ আর সময় আর ত্বরণের, সময় ত্বরণের ক্ষেত্রফলের মধ্যে আমরা ক্ষেত্রফলটা পাবো কি সময় আর ত্বরণের গুণফল, সময় ত্বরণের গুণফল। এবার আমরা কি জানি দেখো, এ ইকুয়াল টু ত্বরণ ইকুয়াল টু কি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়, v2 মাইনাস v1/t, তাহলে বা v2 মাইনাস v1 ইকুয়াল টু এটি। তাহলে দেখে না এটা কি পাচ্ছি, অ্যাকচুয়ালি এটা কি, এটা বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন। ওকে, এটা হচ্ছে কি দেখে নাও, এটা হচ্ছে আমার বেগের পরিবর্তন। ওকে, বেগের পরিবর্তন। তাহলে আমরা এটি ইকুয়ালটা অ্যাকচুয়ালি কী পাবো, বেগের পরিবর্তন। আর এখানে অপশানগুলো কী বলছে দেখে নাও, প্রথম অপশান আছে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব হবে না, তাহলে এর ক্ষেত্রফলটা হচ্ছে কি এটি মানে কি বেগের পরিবর্তন, এটি মানে কি পেলাম বেগের পরিবর্তন। তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে না। অপশান বি প্রযুক্ত বল, এটাও হবে না। অপশান সি ত্বরণের পরিবর্তন, এটাও হবে না। তাহলে অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার, গতিবেগের পরিবর্তন। তাহলে অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। দেখে নাও কী বলেছে অপশান ডিটা, গতিবেগের পরিবর্তন। তাহলে এটা হচ্ছে কি এটি হচ্ছে কি গতিবেগের পরিবর্তন হবে। ওকে, তাহলে অপশানটা দেখে নাও, অপশান ডি গতিবেগের পরিবর্তন। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 18, 18 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও। একটু বস্তুকণার বেগের সমীকরণ v ইকুয়াল টু এটি। ওকে, ওই বস্তুকণাটি প্রথম 4 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা হলো, খুবই সহজ কোশ্চেন দিয়ে দেখে নাও। তা দেখে নাও তাহলে কি কোশ্চেনটা, সমীকরণটা কী দেখে, কোশ্চেন নাম্বার কত আছে দেখে নাও, কোশ্চেন নাম্বার 18, 18 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও। এখানটা v ইকুয়াল টু এটি বলেছে। ওকে, এ হচ্ছে কনস্ট্যান্ট, এখানে এ হচ্ছে কনস্ট্যান্ট আর এটি বলে দিয়েছে দেখে নাও। ওই বস্তুকণাটি প্রথম 4 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা হলো, অর্থাৎ টি ইকুয়াল টু 4 সেকেন্ডে এক্স ইকুয়াল টু কত হবে বের করতে হবে, দূরত্ব কত হবে। অপশানগুলো দেখে নাও। অপশান এ কী বলছে দেখে নাও 4a, অপশান বি কী বলছে দেখে নাও 8a, অপশান সি 12a, অপশান ডিটা কী বলছে দেখে নাও 6a। তাহলে কোনটা সঠিক হবে, দূরত্ব বের করতে হবে তাই না, আমার বেগ বলেছে v ইকুয়াল টু এটি, তাহলে ভিকে ভাঙতে পারি dx/dt ইকুয়াল টু at, তাহলে বা dx ইকুয়াল টু at ইন্টু dt। ওকে, এটা এখানে এবার ইন্টিগ্রেশন চাপিয়ে দেবো আমরা, ইন্টিগ্রেশন x ইকুয়াল টু a ইন্টু টি dt, তাহলে কি t²/2। এখানে আমরা কনস্ট্যান্ট লিখবো না। ওকে, এক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট লিখবো না, আমরা ডাইরেক্ট বসাবো, কারণ ওখানে একটা কন্ডিশন দিয়ে সেক্ষেত্রে আমরা বসেছিলাম, কিন্তু এখানে আমরা যেহেতু কন্ডিশন কিছু বলে দেয়নি, সি রাখবো না, কারণ এক্স বের করতে বলেছি, আর অ্যান্সার এখানে কোনো কনস্ট্যান্ট পার্ট নেই, সেই জন্য আমরা কনস্ট্যান্ট রাখবো না। t²/2, ওকে, আমরা জানি কি x dx মানে কি x²/2 হয়, তার t dt হলো t²/2, তাহলে বা x ইকুয়াল টু 1a/2 ইন্টু টি এর মান দেখে কত বলে 4 সেকেন্ড, তাহলে 4 তার স্কোয়ার, তাহলে a/2 ইন্টু 4 4 16, তাহলে 8 2 16, তাহলে x ইকুয়াল টু 8a।
x ইকুয়াল টু 8 অর্থাৎ অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো, দেখেন এটা খুবই সহজ ছিল। নেক্সট কোশ্চেন দেখেন, নেক্সট কোশ্চেন হচ্ছে 19 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও। এখানে দেখেন 19 নম্বর কোশ্চেনটা আর 20 নম্বর কোশ্চেনটা দুটোই সেম আছে। আমি দুটো কোশ্চেনই করে দিচ্ছি দেখে নাও। একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করে প্রথম 2 সেকেন্ডে x পথ এবং পরের 2 সেকেন্ডে y পথ অতিক্রম করে, তাহলে নিচের কোনটি সঠিক হবে? অপশানগুলো দেখে নাও কী কী আছে। আমি এটা পুরো ছবি সহকারে তোমাদের বুঝিয়ে দেবো অ্যাকচুয়ালি কোশ্চেনে কী বলতে চেয়েছে। তো দেখে নাও এখানে কোশ্চেনে বলতে চেয়েছে কি, ওকে এটা আমি টানলাম, দেখে নাও কোশ্চেনে বলছে কি একটি বস্তু স্থির অবস্থা থেকে, প্রথমে এখানে স্থির ছিল, স্থির অবস্থা অর্থাৎ ইউ ইকুয়াল টু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সমতরণে যাত্রা শুরু করে প্রথমে 2 সেকেন্ডে x পথ যায়, অর্থাৎ এখান থেকে ধরলাম এখানটায় x দূরত্ব গেছে। ওকে, x দূরত্ব গেছে কত সময়? 2 সেকেন্ডে। 2 সেকেন্ড, ওকে 2 সেকেন্ডে। পরে দেখে নাও পরে কি বলছে আবার কি, তো x পথ পরে 2 সেকেন্ডে y পথ যায়, পরে আবার 2 সেকেন্ডে ধরলাম এতটুকু ধরলাম বা এখানটায় এতটা। ওকে, টোটালটা হচ্ছে এখান থেকে y কত সেকেন্ডে? 2 সেকেন্ডে। তাহলে পরে 2 সেকেন্ডে কত গেছে? y পথে গেছে। তাহলে y আর x এর মধ্যে সম্পর্ক কি হবে? অপশানগুলো দেখে নাও। অপশান এ, প্রথম অপশানটা কি বলছে দেখে নাও, কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 প্রথম অপশানটা y ইকুয়াল টু 3x, y ইকুয়াল টু 3x। অপশান বি y ইকুয়াল টু, অপশান বি বলছে y ইকুয়াল টু 2x, y ইকুয়াল টু x 4x, y ইকুয়াল টু 2x। অপশান সি y ইকুয়াল টু x। অপশান ডি বা অপশান ডি y ইকুয়াল টু 4x। ওকে, y ইকুয়াল টু 3x 2x x 4x, কোনটা সঠিক হবে দেখে নাও। তাহলে খুবই সিম্পলভাবে বলতে পারি কি, যদি সমতরণে যায় আর এখানটা যদি আমার দেখে নাও x দূরত্ব 2 সেকেন্ডের কাছে x দূরত্ব, তাই না এটা। এবার এখানটা আমি কীভাবে বের করলাম, ধরি কণাটির ত্বরণ হচ্ছে কি এ, ত্বরণ এ ধরলাম, এটাকে t1 সময়, t ধরলাম, t দুটোতে সেম, t এটাও t, কারণ একই সময়। তাহলে এক্ষেত্রে বলতে পারি কি, আমরা জানি x ইকুয়াল টু ut প্লাস হাফ অফ at স্কোয়ার, তাই না। প্রাথমিক বেগ 0 বলে দেয়, তাহলে x ইকুয়াল টু 1/2 a ইন্টু টিটা কত 2 স্কোয়ার। ওকে, দেখে না এখানে সময় কত বলছে 2 দুটোই একই সময়, তাহলে 2 সেকেন্ড 2 স্কোয়ার। তাহলে বলতে পারি কি, বা x ইকুয়াল টু a/2 ইন্টু 4, 2 স্কোয়ার 4, 2 দুগুণে 4, তাহলে x ইকুয়াল টু 2a, x ইকুয়াল 2a পেয়ে গেলাম। নেক্সট দেখে নাও, নেক্সট আমি একটা বের করতে চাইছি এখান থেকে এই টোটাল দূরত্বটা, তার টোটাল দূরত্বের ক্ষেত্রে দেখে নাও আবার আমরা বলতে পারি কি x প্লাস ওয়াই, টোটাল দূরত্বটা দেখে নাও x প্লাস ওয়াই, টোটাল দূরত্বের ক্ষেত্রে দেখে নাও টোটাল দূরত্বটা কত সময় লাগবে দেখুন। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু বলতে পারি কি, এখান থেকে একদম এই পর্যন্ত টোটাল সময় কত হচ্ছে দেখে নাও 2t, এখানে t এটাও t, তাহলে 2t, টোটাল সময় হচ্ছে 2t। তাহলে এখান থেকে তাহলে x প্লাস ওয়াইয়ের জন্য u ইন্টু, আমি একটা কাজ করলাম টোটালটাকে t ড্যাশ ধরলাম, t ড্যাশ ইকুয়াল টু 2t, t ড্যাশ, তাহলে u t ড্যাশ প্লাস হাফ অফ a t ড্যাশ স্কোয়ার। ওকে, t ড্যাশ স্কোয়ার, t ড্যাশ স্কোয়ার। তাহলে কত হচ্ছে x প্লাস ওয়াই, এখানে কিন্তু আমি টোটাল দূরত্বটা বের করছি, টোটাল দূরত্বটা, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু ইউ টি ড্যাশ, এটা 0 প্লাস 1/2 ইন্টু এ ইন্টু টি ড্যাশের মান কি, টোটালটা কত দেয় 4 সেকেন্ড, তাই না, 2 সেকেন্ড তাহলে টোটালটা কত দেয়, টি ড্যাশ হচ্ছে 4 সেকেন্ড হবে। এখান থেকে এতটুকু টোটাল দূরত্ব কি হতো, সময় লেগে যাবে 2 সেকেন্ড করে 4 সেকেন্ড, তাহলে এখানে 4 স্কোয়ার হয়ে যাবে। তাহলে x এর মান এখানে কত আছে 2a, তাহলে বা 2a বা y ইকুয়াল টু 1/2 ইন্টু a ইন্টু 4 স্কোয়ার, 4 4 16 মাইনাস এখানে হচ্ছে কি দেখে নাও 2a আছে, তাহলে 2 দিয়ে কাটো 4 4 8 2 16। ওকে, তাহলে কাটাকাটি করলে তাহলে 8 2 16, তাহলে কত হচ্ছে দেখে নাও 8a মাইনাস 2a, 8a মাইনাস 2a। ওকে, এটা হলো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যদি মাইনাস করি y ইকুয়াল টু কত হচ্ছে 6a, y ইকুয়াল টু 6a, তাহলে বলতে পারি দেখেন বা
ওয়াই ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এ, তাহলে ওয়াই ইকুয়াল টু 3 ইন্টু 2a, 3 2 6, তাহলে 2a, তাহলে ওয়াই ইকুয়াল টু 3x, ওয়াই ইকুয়াল টু 3x। ওকে, দেখে নাও এবার সমাধান করলাম। তাহলে এটা আমরা এইভাবে বলতে পারি, তাহলে ওয়াই ইকুয়াল টু কত আছে 3x, অর্থাৎ অপশান দেখে নাও, অপশান এ, অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। দেখে নাও সিম্পলভাবে দেখে নাও কীভাবে বের করলাম। তাহলে ওয়াই ইকুয়াল টু 3x, আমরা এক্সও বের করলাম এবং সেটা ওয়াই বের করলাম, তাহলে অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। একইভাবে দেখে নাও 20 নম্বর অঙ্কটা, সেটা কী আছে দেখে নাও। একটি বস্তু স্থির অবস্থা থেকে সমত্বরণে যাত্রা শুরু করে প্রথমে 10 সেকেন্ডে এক্স দূরত্ব এবং পরবর্তী 20 সেকেন্ডে ওয়াই দূরত্ব অতিক্রম করে, এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক দেখেন, একই অঙ্ক আছে। তাহলে এইটা কীভাবে সমাধান করে দেখে নাও। তা দেখে না এখানে অঙ্কটা সেম আছে, শুধু এখানে শুধু এটা আলাদা বলে দিচ্ছে। প্রথম দেখে কত সময় বলেছে 10 সেকেন্ডে এক্স দূরত্ব যায়, তাহলে প্রাথমিক বেগ ইকুয়াল টু 0, প্রথমে 10 সেকেন্ড অর্থাৎ t1 ধরলাম, t1 ইকুয়াল 10 সেকেন্ডে যায় কত এক্স দূরত্ব, প্রথম 10 সেকেন্ডে যায় এক্স দূরত্ব, পরবর্তী 20 সেকেন্ডে যায় ওয়াই দূরত্ব, তাহলে এখান থেকে ধরলাম এটা হচ্ছে ওয়াই, টোটালটা হচ্ছে কি ওয়াই, যাচ্ছে কত t2 ইকুয়াল টু 20 সেকেন্ড। তার টোটাল সময় এখান থেকে টোটাল টাইমটাকে যদি টি ধরি, তার টি ইকুয়াল টু কত হবে দেখে নাও 10 প্লাস 20, তার টি ইকুয়াল টু 30 সেকেন্ড। তার 30 সেকেন্ডে টোটাল দূরত্ব কত অতিক্রম করেছে এক্স প্লাস ওয়াই টোটালটা, তার 30 সেকেন্ডে গেছে কত এক্স প্লাস ওয়াই। তাহলে একইভাবে করবো দেখে নাও, প্রথমে তাহলে বের করবো কি এক্স ইকুয়াল টু হাফ অফ এ t1 স্কোয়ার, তাহলে বা এক্স ইকুয়াল টু 1/2 ইন্টু এ ইন্টু t1টা কত 10 স্কোয়ার। ওকে, 10 স্কোয়ার মানে কি 10 স্কোয়ার মানে 100, তাহলে এক্স ইকুয়াল টু 1/2 এ ইন্টু 100 আমি রাখলাম। ওকে, এইভাবে তাই 100 এ বা 50 এ করে রাখলাম, তাহলে এক্স ইকুয়াল টু 50 এ, কারণ 50 ওখানে 100, এটা হলো। পরবর্তী একইভাবে আমরা করবো কি এক্স প্লাস ওয়াই, আবার এখানে অপশানগুলো দেখো না কী কী আছে, অপশানগুলো একটু মিলিয়ে নাও। অপশানগুলো এখানে কি বলেছে ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু 2x, তারপর এখানে কি ওয়াই ইকুয়াল টু 8x, ওয়াই ইকুয়াল টু 8x আর ওয়াই ইকুয়াল টু 4x। ওকে, তা দেখে নাও। তাহলে আবার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হাফ অফ এ ইন্টু টি স্কোয়ার, কারণ টোটাল দূরত্ব টোটাল সময়, তাহলে ইকুয়াল টু a/2 ইন্টু টিটা কত 30, দেখুন 30, তাহলে 30-এর স্কোয়ার, তাহলে বলতে পারি এখানে এক্সের মান দেখুন 50, তাহলে 50 প্লাস ওয়াই ইকুয়াল টু কত হবে দেখে নাও a/2 ইন্টু 3 থেকে 9, 900, 9 ইন্টু আমি একটা কাজ করলাম 10-এর জন্য 100 করলাম। ওকে, 100, তাহলে দেখে নাও এখানে যদি এদের 50 হবে, তাহলে কত হবে দেখে নাও, তাহলে বা ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও 5 9 45, 450 এ, এটা এ। ওকে, এ মাইনাস 50টাও দেখে যাও 50 এ। ওকে, এটা হচ্ছে কি 50 এ মাইনাস 50 এ, তাহলে বা ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে 250 থেকে 50 বাদ দিলে 400 এ। ওকে, 400 এ। এবার দেখে নাও আমাকে এটা 50 গুণফল আকারে সাজাতে হবে, তাহলে আমি 50 কত গুণ করে 400 হবে দেখে নাও 5 8 40, তাহলে 5 8 40, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু 8 ইন্টু 50 এ। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে দেখে নাও 5 8 40, 400 হচ্ছে, তাই না? তাহলে বা ওয়াই ইকুয়াল টু 8x, তাহলে এখানে আসবে কত দেখো ওয়াই ইকুয়াল টু 8x, অর্থাৎ অপশান সি, অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। কিন্তু এখানে তোমাদের দেখে নাও অপশান ডি বলছে, তাহলে এটা ভুল আছে, এখানে অ্যান্সারটা যেটা দেওয়া আছে সেটা ভুল আছে, এটা হবে কি অপশান সি ইজ এ রাইট অ্যান্সার, ওয়াই ইকুয়াল টু 8x। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো দেখো আজকে আমি টোটাল তোমাদের 11 থেকে 20 নম্বর পর্যন্ত এমসিকিউ ব্যাখ্যা সহকারে বোঝালাম, কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, কোনো জায়গায় ডাউট থাকলে সেটাও কমেন্টে বলবে, নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।